ঢাকা শহরে 1 ঘন্টার অর্ডারে 1 লক্ষ লোকের সমাগম করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অনেকেই বলছে যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে তারা ঝটিকা মিছিল নিয়ে রাজপথে গণদোলাই দিচ্ছে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী। এদিকে আজ আবারও ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগ কর্মীরা শাহবাগে নামে 1 লক্ষ কর্মী মরণ কামড় দিতে ডক্টর ইউনূসের বিদায়ের ষড়যন্ত্র করেছে। চারদিকে এবার ধ্বংসলীলা চলছে, দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি। তো এখন আরেকটা মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছিল জাতিসংঘের আরেকটা রিপোর্ট। ইউনূস সাহেবের কোনো উপায় নাই এই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টকে প্রত্যাখ্যান করা, জাতিসংঘের রিপোর্টকে প্রত্যাখ্যান করা ইউনূস সরকারের কোনো ওয়ে। ইউনূসের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার একটা বড় কারণ শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরো অ্যাক্টিভ হয়ে উঠেছেন। ইউনূস এবং ওয়াকারের ভেতরকার এই ঠান্ডা যুদ্ধ পরিস্থিতি ইউনূসের সরকারকে আরো নাজুক করে তুলেছে। অতএব ইউনূসের দিন যে দ্রুত ফুরিয়ে আসছে, দেওয়ালে সেই লিখন স্পষ্ট। রাজনীতিতে একটা বিরাট সুখবর, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত সফলতা আসছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের উপরে দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস। তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আরো 50 বছর ক্ষমতায় থাকতে চান। এদিকে অক্টোবর মাস পড়তে না পড়তেই আওয়ামী লীগের হামলা শুরু। এবার প্রকাশ্যেই বাসে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দিল। গত মাসের সুযোগ না পেয়ে চলতি মাসেই সরকার পতনের ফাঁদ পেতেছে আওয়ামী লীগ। হ্যাঁ, সরকার পতনের ফাঁদ পেতেছে আওয়ামী লীগ এবং সেই ফাঁদের মধ্যে পাও দিয়েছে ডক্টর ইউনূস সরকার। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আজ দুপুরে দেখতে পাচ্ছি ঢাকার রাজপথ এবং শাহবাগ উত্তাল হয়ে যায়। আওয়ামী লীগের লক্ষ কর্মী চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে এবং এই ঝাঁপিয়ে পড়াটা তারা গত কিছুদিন ধরেই গোপনে পরিকল্পনা করে আসছিল। আপনারা তো এটা জানেন, গত কিছুদিন আগে আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ নিয়ে একটা কথা উঠেছিল এবং তাদেরকে অনেক দেশের মধ্যে থেকে অনেক নেতাকর্মীরা সহযোগিতা করত। এখন আমরা কি দেখতে পাচ্ছি, সবকিছু বাস্তব হচ্ছে এবং দেশের মধ্যে ইতিমধ্যেই নতুন অনেক ঘটনা ঘটতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি ঘটতেছে এবং ডক্টর ইউনূস কিভাবে বিপদে পড়েন বা আওয়ামী লীগের যে বিভিন্ন ঝটিকা মিছিল কিভাবে তারা ভয়ঙ্কর রূপ নিয়ে আক্রমণ করতেছে সবকিছু দেখতে পারবেন। ঢাকা শহরে 1 ঘন্টার অর্ডারে 1 লক্ষ লোকের সমাগম করবে আওয়ামী লীগ। এই নিউজটা আমি পড়েছি যুগান্তর অনলাইনে। সেখানে তারা যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে একটু বলছি। সেখানে তারা বলেছে যে আওয়ামী লীগ এই অক্টোবর মাসে, তার মানে এই মাসেই আওয়ামী লীগ 32 নম্বরে যাবে এবং ঢাকা শহরের বিভিন্ন কোণা থেকে বৃহৎ বৃহৎ মিছিল আসবে, যেটার পরিমাণ হবে 1 লক্ষ লোক এবং 1 লক্ষ লোকই মিছিলের শরিক হয়ে পরে 32 নম্বরের দিকে যাবে এবং ঢাকা শহর প্রকম্পিত করবে। এবং এই রিপোর্টটাতে যা লিখেছেন যে ওনারা যেটা খবর পেয়েছেন যে গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই থেকে এবং সরকারের উচ্চ মহল থেকে যুগান্তরের কাছে এই নিউজটি এসেছে যে এটা যে কোনো মুহূর্তে, এই মাসে যে কোনো মুহূর্তে হবে, আওয়ামী লীগ একটা মরণ কামড় দেবে। যার কারণে সরকার, মানে বর্তমান ইন্টারিম দখলদার সরকার, তারা নাকি ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা বিভিন্ন দলগুলোর কাছ থেকেও আপনার সহযোগিতা চেয়েছেন যে আপনারা সকলে মিলে আসুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন, কারণ আওয়ামী লীগ যদি নামে আমরা কেউ থাকতে পারবো না, সবার মৃত্যু হবে, সবার ফাঁসি হয়ে যাবে। সুতরাং এই হচ্ছে যে তাদের নিউজ। এখন এই নিউজের মধ্যে আরেকটা সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা বলছে যে এই কাহিনী হইতে পারে হয়তো আপনার সেনা প্রধানের ইন্ডিয়া যাত্রার আগে বা ইন্ডিয়া থেকে ফেরত আসার পরে। তার মানে কনসিকুয়েন্সটা যা মিলাচ্ছে যে সেনা প্রধান, এই যে আমাদের সেনা প্রধান এখন আপনার ইন্ডিয়াতে একটা সম্মেলন হবে, যেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যেসব দেশগুলো যায় তাদের সেনা প্রধানদেরকে নিয়ে যে মিটিং হবে, এই মিটিং এ উনি জয়েন করতে যাবেন হয়তোবা, আই এম নট শিওর। তো এখন এইটা যাওয়ার আগে হয়তো ওনাকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আওয়ামী লীগ একটা শক্তি দেখাইতে পারছে ইন্ডিয়ান সরকারের কাছে, বা উনি আসার পরে হয়তো আওয়ামী লীগ এই ধরনের একটা শক্তি দেখাবে, যাতে একটা সিগন্যাল যায় সরকারের কাছে যে না আওয়ামী লীগ এখনো দেশে আছে। এবং এই ভাইবটা তোলা হচ্ছে যে আমাদের পত্র পত্রিকার মাধ্যমে। আসলে আমিও শিওর না যে আওয়ামী লীগের এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা, বা 1 লক্ষ লোক নিয়ে 1 ঘন্টার ভেতরে 1 লক্ষ লোক নিয়ে আসবে কিনা, এই ধরনের কোনো প্ল্যান এই মাসে এই ধরনের কোনো প্ল্যান করেছে বলে আমার জানা নেই।
আপনাদের যদি কারো জানা থাকে তাহলে ইনবক্সে একটু মেসেজ করে দিতে পারেন। তো এই হচ্ছে যে পত্রিকার মূল নিউজ, যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে, এবং এর ভিতরে অন্যান্য পত্রিকা আরো 2-4 লাইন জড়াইয়া দিছে যে মানে ব্যাপক ভাঙচুর হবে, অগ্নিসংযোগ হবে, অমুক হবে। রাগঢাক না রেখে এবার ভারত সরাসরি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলো, কথার তীরে বিদ্ধ করলো সরকারকে। কি সেটা? শিরোনামটা হচ্ছে এই যে অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস। তার মানে এটা মানে অনেক দিনের ক্ষোভ রাগের একটা বহিঃপ্রকাশ, যে অভ্যাস। বলতে পারতো যে সুনির্দিষ্ট যে বিষয়, সেই বিষয়ে এটা একেবারে অসত্য বা সঠিক নয়, কিন্তু এটা অভ্যাস বলছে, তার মানে আরো আগের অনেকগুলো ঘটনার হয়তো তিনি বহিঃপ্রকাশ করছেন। যাই হোক, জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল খাগড়াছড়ির ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেটার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়ে তারা এই দোষটা চাপাচ্ছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। রণধীর জয়সওয়াল বলেন, তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মনুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। এই যে খাগড়াছড়িতে যে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের যে বিচারের দাবিতে যে আন্দোলন, সে আন্দোলনে অবরোধ, তারপরে 3 জনের মৃত্যু হয়, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে আহত হয়, ঘর বাড়ি পোড়ানো হয়, অগ্নিসংযোগ হয়, এক ধরনের দাঙ্গা মতো পরিস্থিতি পাহাড়ি এবং বাঙালিদের। তারপরেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং আরো অনেক রাজনীতিকরা বলেছেন যে এটার একটা সুযোগ নিচ্ছে বাংলাদেশে একটা অশান্ত করার জন্য। তো সেই তাদের একটা ইন্ধন আছে, একটা পরিষ্কার ভাবে ভারতের নাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এটার সাথে সাথেই তেলে বেগুনে জ্বলে উঠেছে। কিন্তু অতীতের ধারাবাহিকতাটা কি? অতীতেও কি তারা কখনোই মানে যুক্ত ছিল না? এই অভিযোগ কি একেবারেই মিথ্যা? সুতরাং সেটারই ধারাবাহিকতায় যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলে থাকে, কতটুকু তিনি মিথ্যা বলেছেন বা অসত্য বলেছেন? নিশ্চয়ই মানে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তথ্য আছে বলেই তারা এটা বলেছেন, কিন্তু বোঝা যাচ্ছে জায়গা মতন আঘাত করেছে। এরকম আঘাতটা, জায়গা মতন আঘাত কখনো বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ গত 15 বছরে বলেনি যে ভারত এই কাজগুলো করছে। এখন যেহেতু বলা হচ্ছে, সেই কারণে তারা এটাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, এই সমালোচনা। এই জন্য একেবারে বলেই বসছে যে অভ্যাস আছে। তো ভালো, এখন পাল্টাপাল্টি একটা প্রতিক্রিয়া হলো, তার মধ্য দিয়ে যদি উত্তেজনা মানে তৈরির বদলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে যখন ক্ষমতা থেকে সরে যাবে, আমি জানি না যে আসলে কি ঘটবে। কেন একে একে আমাদের এই সরকারের প্রতি বা সরকার প্রধানের প্রতি বা তাদের যারা উপদেষ্টারা আছেন, বিশেষ করে প্রভাবশালী উপদেষ্টা, তো সেই উপদেষ্টাদেরকে নিয়ে ইতিমধ্যেই নানান আলোচনা সমালোচনা বা যারা হেটার্স আছেন অথবা একসময় ভালোবাসতেন, তারাও কিন্তু আস্তে আস্তে বিরুদ্ধ আচরণ শুরু করেছেন। এখন ক্ষমতায় থাকার কারণে যেটা হয়েছে যে অনেক কিছু হয়তো গণমাধ্যমে আসে না বা অনেক কিছু মিডিয়াতে প্রকাশিত হয় না। আবার ভেতরের গল্পগুলো যেগুলো আছে, যতই দিন দিন সম্পর্কের টানাপোড়েন ঘটছে, স্বার্থের টানাপোড়েন ঘটছে, সামনে কিন্তু বের হয়ে আসছে। আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা অনেকটা নিজের সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি। কারণ নাহিদ ইসলামও তো এই সরকারেরই একজন উপদেষ্টা ছিলেন। তিনি রাজনৈতিক দলের নেতৃত্ব নেওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। এখন কি এমন বললো যে উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা ভুল ছিল। কাদেরকে বিশ্বাস করা ভুল ছিল? দ্বিতীয় লাইনটা হচ্ছে আস্থা রেখে প্রতারিত হয়েছে। তৃতীয় লাইনটা আরো ভয়ঙ্কর, যে সময় হলে নাম জানানো হবে। এখন এই সময়টা কখন? এটা কি মানে এই সরকারের মেয়াদ শেষ হবার পরে নাকি আগে? এখন কি ভুল হয়েছিল? বিষয়টা এরকম হতে পারে যে এখন আমরা যদি দেখি প্রথম ধাপে যে উপদেষ্টারা কানেক্ট হয়েছেন, সেখানে বিএনপি এবং জামাতের একটা ম্যান্ডেট ছিল, তাদের মতাদর্শের একটা এখানে প্রভাব ছিল, অথবা অন্য প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা মতাদর্শ ছিল। আর এর পাশাপাশি ডক্টর ইউনূস স্যারের নিজস্ব একটা প্রভাব ছিল, যে আমরা অনেকেই বলে থাকি যেটা হচ্ছে এনজিও সরকার। মানে তিনি তার পরিচিত বা তার আত্মীয় স্বজন অথবা শুভানুধ্যায়ী যারা আছেন, তাদেরকে এই সরকারের মধ্যে বিভিন্নভাবে কানেক্ট করেছিলেন। তো তাদের প্রতি আস্থা রেখে ভুল হয়েছে, প্রতারিত হয়েছেন। কি প্রতারিত হয়েছেন?
জাতি হিসাবে কি আমরা প্রতারিত হয়েছি নাকি আপনারা শুধু প্রতারিত হয়েছেন? থাকে না যে এনসিপি সরকারটাকে গঠন করছে কোথাও না কোথাও, প্রধান স্টেক হোল্ডার হিসাবে তারা হয়তো অনেক কিছুই চাচ্ছিল যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দিতে চাচ্ছে না। অনেকে কিন্তু এটাই ভেবে নিচ্ছেন যে একসময় এনসিপি কে কিংস পার্টি বলা হতো, এখন কিন্তু এই শব্দটা মার্কেটে আর খুব বেশি নাই। কেন নাই? ইদানিং সময় এনসিপির সিদ্ধান্তগুলোকে আমরা দৃশ্যপটে যেটা মনে হচ্ছে সরকার ওইভাবে পাত্তা দিচ্ছে না। বিশেষ করে নির্বাচন নিয়ে দেখেন কোন রকম ভূমিকা সরকার মানে অনর কঠিন একটা অবস্থানে আছে। তার উপরে সংবিধান পরিবর্তনীয় খুবই অনর সিদ্ধান্ত আছে। মেজর আরেকটা ইস্যু হচ্ছে রাষ্ট্রপতি ইস্যু নিয়ে, এখানে সরকার অনর আছে। আর আরো খুঁটিনাটি অনেক জিনিস যেগুলোতে আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্ট্রেইট একটা অবস্থান নিয়েছেন। এনসিপি মনে করছে এই অবস্থানটা আসলে বিএনপির পক্ষে যাচ্ছে বা বিএনপিকে পজিটিভ ভাইব দিচ্ছে। এখন সময় হলে নাম জানানো হবে যে কোন উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারিত করেছেন জাতিকে। তো এটা তো ভাই সাধারণ চারটিখানি কথা না, জাতি প্রতারিত হয়েছে, শুধু আপনারা নিশ্চয়ই প্রতারিত হওয়ার বিষয় না যে সময় হলে নাম জানাবেন। এখন এই সময়ের আগে কি তলে তলে আবার কোনো সেটিংস এর বিষয় আছে যে থাকে না যে একটা চাপ দিলাম, বা নাহিদ ইসলাম যখন এই বক্তব্যটা বলতেছে অনেক উপদেষ্টারই ঘুম হারাম হওয়ার কথা যে আল্লাহ রে এবার তো আমার নামটা প্রকাশ হয়ে যাবে, বা জাতি যা দেখাইছে শেখ হাসিনার দৌড়ে এই দেশ থেকে বিদায় করে দিছে, আমাদের অবস্থা কি হবে, তা কি নেপালের মতন হবে নাকি ভুটানের মতন হবে, এরকম কিন্তু একটা ভয় পারসেপশন কাজ করে যেতে পারে। সেখান থেকে যে সময়টা আছে এই সময়ের মধ্যে আবার তলে তলে অনেক কিছু হইতে পারে। এখন সব মিলিয়ে মূল বিষয়টা হচ্ছে নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো জাতির কাছে কি তার জন্য পজিটিভ? আমি মনে করি নেগেটিভ। কারণ আপনি যখন সরকারে ছিলেন তখন আপনি বলেন নাই, এখন আপনি একটা রাজনৈতিক দলকে লিড করতেছেন, এখন যখন বলবেন আবার ওই সরকারই যে সরকার আপনাদেরই তৈরি করে। 7টি কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো মানুষ এখন আর হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, নিপীড়ন, নির্যাতন এই ধরনের পুরাতন রাজনৈতিক শিষ্টাচারে আর ফিরে যেতে চায় না। নতুন রাজনীতি গঠন করার জন্যই আজ তারা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য এখন তাদের বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে। এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যে 7টি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে, আমার বিশ্লেষণে সেই 7টি বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই জামাত কেন ক্ষমতার দ্বার প্রান্তে। প্রথম কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সময়ের সবচাইতে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী গত প্রায় 1 বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সকল রাষ্ট্রের রাষ্ট্রদূত সহ তারা আজকের জামায়াতে ইসলামীর কার্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন, মতামত দিচ্ছেন, মত বিনিময় করছেন, সেটা আজকের জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন সরকার গঠিত হওয়ার একটি সিগন্যাল আমরা সাধারণত লক্ষ্য করি কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে। তো জামায়াতে ইসলামীর চাইতে কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছরে অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে নেই, বরং প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যে মিশনগুলো কাজ করছে। রাজনীতিতে একটা বিরাট সুখবর, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত সফলতা আসছে এবং জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের আগেই ফাইনালাইজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আপনারা হয়তোবা 5 তারিখের মধ্যে একটা সুখবর পাবেন। যদি 5 তারিখও না পান তাহলে মানে বিএনপি যদি রাজি না হয় তাহলে বিএনপিকে অগ্রাহ্য করেই জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটাই হচ্ছে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত। এমনকি বিএনপি পন্থী যারা সরকারে আছে তাদেরও এই বিষয়ে আপত্তি নেই। দর্শক, আমি আগেই যেটা বলেছি, বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেয়া পার্টি, বিএনপি হচ্ছে জুলাই বিরোধী পার্টি। বিএনপি কার্যত জুলাইকে বিশ্বাস করে না, জুলাইকে ধারণ করে না, জুলাইতে তাদের এরকম স্টেক নাই। এখন উপর বলে যে না, আমরা তো জুলাইয়ের পক্ষে, এবং বিএনপির বলার একটু জায়গা আছে, যেহেতু বিএনপি অনেক নেতা কর্মী জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, এটা সত্যি, কিন্তু সাংগঠনিকভাবে বিএনপির কোনো কন্ট্রিবিউশন নেই। শিবির আন্দোলন কোঅর্ডিনেট করেছে, কিন্তু ছাত্রদল ওইভাবে কোনো ভূমিকা নেই। বরং ভূমিকা হচ্ছে মির্জা ফখরুলের সেই ঐতিহাসিক বক্তব্য যে কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা জড়িত নই। আর ইনফরমালি হাসনাত শারজিদের বিএনপি নেতারা জানিয়ে দিয়েছিল কারফিউর পর যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না।
এর অর্থ বিএনপির কোনো স্টেক জুলাইতে নেই, যার ফলে বিএনপি জুলাইকে ভুলিয়ে দিতে যাচ্ছে। আমি বিএনপির একটা নাম দিয়েছি জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি। তো এই জায়গায় জুলাই সনদ, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেক আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। কাজ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।